অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টার দপ্তর থেকে একটা নীতিমালা ঘোষণা করা হয়েছে, ভর্তি নীতিমালা। আপনারা হয়তো দেখেছেন। সেই নীতিমালায় ন্যূনতম ৩,০০০ টাকা দিয়ে ভর্তি হতে হবে। এখন আচ্ছা বুঝলাম, চা বাগানের কথা বাদই দিলাম, ঢাকার আশেপাশে ৫,০০০ বস্তিতে ১০ লক্ষের উপরে বস্তিবাসী আছেন। তো তাদের পক্ষে, একজন রিক্সাওয়ালার পক্ষে ৩,০০০ টাকা দিয়ে পারবে, সর্বোচ্চ হলো ৮,০০০ টাকা ভর্তি। পিকারুন্নেসা পারবে, সায়েন্স ল্যাবরেটরি পারবে, এইসব যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তারা পারবেন। কিন্তু একজন রিক্সাওয়ালা, একজন কৃষক ভাই, তার সন্তানকে সে কী করে পড়াবে? এই প্রশ্নটাই চা বাগানের অভিভাবকরা করেছেন, যে সব কিছু মিলে ভর্তি ফি, তারপরে সেশন ফি, তারপরে আরও যেটা আছে বই দিচ্ছেন, খাতা পেন্সিল পোশাক সব মিলে আরও ১৩,০০০ টাকা পড়ে গড়ে। তো কয়জন চা বাগানের শ্রমিক পড়াতে পারবে? মাটা কেঁদেই দিল কথা বলতে গিয়ে, যে ভেবেছিলাম আমার মেয়েটা লেখাপড়া শিখে আর একটু চা বাগানেই থাকলো, কিন্তু চা বাগানের ফ্যাক্টরিতে কাজ না করে, চা পাতা না তুলে আর একটু ভালো করে করতে পারবে, অথবা ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। সেই স্বপ্ন আমরা দেখিয়েছি, কিন্তু ওই জায়গায় আমাদের আসলে ওই বারবার ওই যে ঘুরে ফিরে যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আশা করেছি যে শিক্ষাটাকে অগ্রাধিকারের মধ্যে আনা হবে, কিন্তু সেখানে বারবারই দেখছি যেসব নীতিমালা আসছে সেটা জনগণের পক্ষে না। আমাদের কিন্তু একটা ভীষণ ভালো জায়গা তৈরি হয়েছে আমাদের, সেটা ধরেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ৯০-এর দশক থেকে আসলো, যখন দেখলাম যে আমাদের জনসাধারণের মধ্যে শিক্ষার জন্য প্রচণ্ড চাহিদা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ভারতেও নেই, আশেপাশের কোনো দেশে ওরকম হয়নি। আমাদের একজন শ্রমিক ভাইরে জিজ্ঞেস করেন, ছেলে মেয়ে পড়াতে চান? হ্যাঁ পড়াতে চাই। আমি নিজে বিহারে দেখে এসেছি, মাঠের কৃষক, কিয়া ফায়দা, কিয়া ফায়দা। আমাদের কিন্তু কেউ বলবে না, একটা মানুষ বলবে না যে পড়ালেখা শিখিয়ে কী লাভ। আমাদের পড়াতে চায়, কিন্তু তার জন্য ওই পরিবেশ পরিস্থিতি তো আমরা তৈরি করতে পারিনি, সেই প্রতিষ্ঠানও তৈরি করতে পারিনি, সেই শিক্ষকও তৈরি করতে পারিনি। উনি যে একটা কথা বললেন, স্থায়ী শিক্ষা কমিশন, তারা যদি এই প্রত্যেকটা বিষয় দেখত তাহলে কিন্তু আমরা অনেক দূর যেতে পারতাম। আপনি বললেন যে পার্থক্যটা কি, ওই সরকার তো এসেছিল এত বড় এজেন্ডা, এত বড় কিছু নিয়ে আসেনি, কিন্তু এই সরকারের তো আমরা শুরুর থেকেই দেখেছি যে ওনারা বলেছেন সংস্কার করবেন, বৈষম্য দূর করবেন, কিন্তু সবচেয়ে বেশি বৈষম্যের জায়গা তো শিক্ষা। ১৩ রকম চলছে নানা ধারায়, তার মধ্যে আবার কিছু কিছু আছে কোনোভাবেই রাষ্ট্রকর্তৃক, কোনোভাবেই রাষ্ট্রের আওতার মধ্যে নেই। যেমন আমি বলি, অনেক ইংরেজি মাধ্যমে তো কথা শোনে না, কোনো ধরনের আইনি কাঠামোর মধ্যে নাই। অনেক ধরনের মাদ্রাসা আছে যারা আইনি কাঠামোর মধ্যে নেই। আমার দেশে আমার সন্তান কোথায় পড়ালেখা করছে আমরা জানবো না, তারা কিভাবে লেখাপড়া চালায় জানবো না, কিভাবে পরিচালিত হয় জানবো না, তাদের আয়ের উৎস কি জানবো না, এটা তো হয় না। সেই আইনি কাঠামোটাও নয়। স্থায়ী শিক্ষার কমিশন কিন্তু একটা সমন্বিত শিক্ষা আইনও করতে পারত, যেটার মাধ্যমে, যেমন আমি উদাহরণ দিলে আমি নিজেই কোর্টে যেতে পারতাম যে এই আইনের আওতায় এই শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে, পারছি না তো, কারণ ওইটা তো কোনো ব্যবস্থাই নাই। সেই জায়গায় আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদেরকে সত্যি কথা বলতে গেলে মনে হয় আমরা দায়ী, তাদেরকে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত করছি, যেটা সুযোগটা তাদের দেয়া যেত। সর্বশেষ একটা উদাহরণ দেব আমি, গত ২৩ নভেম্বরে একদম প্রত্যন্ত একটা অজপাড়াগা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, সেইখানে ৭ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছি, বড় হয়ে কি হতে চাও? একটা মেয়ে বললো, কি পড়তে চাও? বলল রোবোটিক্স। চিন্তা করেন, অজপাড়াগায়ের মেয়ে। আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটার কথা তুমি জানলে কি করে? আমার মামাতো ভাই বোনরা আসছিল বিদেশ থেকে, তারা বলেছে এটা দিয়ে এটা করা যায়। স্বপ্নটা আছে, কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়নের কোনো ব্যবস্থাই আমরা করতে পারি না।